জানোয়ার নাকি মানুষের কথা বুঝতে পারে না, কিন্তু আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা জানোয়ারই মানুষের কথা বুঝতে পারে, শুধু তারা প্রকাশ করতে পারে না। প্রকাশ করলেও মানুষের এত ক্ষমতা নেই যে বুঝবার। আজকে যে মুভিটির গল্প বলতে যাচ্ছি সেটা হলো জর্জ হার্ডি নামে এক মেষপালক আর তার খামারের ভেড়াগুলোর গল্প নিয়ে। জর্জ তার খামারের মধ্যেই একটি ছোট্ট ক্যারাভেনে থাকে। সে তার প্রতিটি ভেড়ারই আলাদা নাম রেখেছে। তাদের মধ্যে সবচেয়ে বিশেষ হলো সেবাস্টিয়ান, যে কিনা এই পালের সবচেয়ে বড় ভেড়া। সে মাঝে মাঝে পাল থেকে দূরে চলে যায়, আবার কিছুক্ষণ পর নিজেই ফিরে আসে। আর আছে লিলি। লিলি হচ্ছে এই খামারের সবচেয়ে বুদ্ধিমান ভেড়া। জর্জ এই সব কিছু একটি কাগজে লিখছিল। সে লিখে প্রতিদিন সে ভেড়াগুলোকে খাবার দেয়, তাদের আনন্দে রাখার চেষ্টা করে এবং নিয়ম করে সবাইকে ওষুধ খাওয়ায়। সন্ধ্যা নামলে তিনি তাদের নিয়ে গোয়েন্দা উপন্যাস আর রহস্যের গল্প পড়ে শোনান। জর্জ মনে মনে ভাবতে ভালোবাসে যে ভেড়াগুলো যেন তার গল্প শুনে মজা পাচ্ছে, তবে তার বিশ্বাস তারা এসবের আসলে কিছুই বুঝতে পারে না। কিন্তু সত্যিটা একেবারে উল্টো। জর্জ যখন একটা রহস্যের গল্প ইনকমপ্লিট রেখে পরের দিনের জন্য রেখে দেয়, তারপর ভেড়াগুলো নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে। বইটির গল্পে আসল খুনি কে হতে পারে প্রত্যেকের আলাদা আলাদা ধারণা থাকে, তবে লিলি সবার চেয়ে এগিয়ে। সবার কথা শুনতে শুনতে সে এক পর্যায়ে বলে সে এই গল্পের 2 পার্ট আগেই বুঝতে পেরেছিল যে খুনি আসলে কে হতে পারে। সে আসল খুনির নাম বলে আর ব্যাখ্যাও করে কেন এ খুনি হতে পারে, কিন্তু অনেকে বিশ্বাস করে, অনেকে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। তারপর সে বলে পরের দিন যখন জর্জ গল্পটা শেষ করবে তখনই মিলিয়ে নিও। আর পরের দিন যখন জর্জ গল্পটা শেষ করেন তখন দেখা যায় লিলির অনুমানই একদম সঠিক ছিল। এই খামারে আরও 3টি চঞ্চল মেষের বাচ্চা ছিল। সাধারণত মেষের বাচ্চাদের জন্ম হয় বসন্তকালে, কিন্তু এখানে একটি মেষের বাচ্চার শীতকালে জন্ম হয়েছে। আর অবাক করার বিষয় হলো এই বাচ্চার কোনো নাম নেই। পালের অন্য ভেড়াগুলো তাকে নিজেদের একজন বলে মনে করে না, তাকে সম্পূর্ণ ইগনোর করা হয় আর আলাদা রাখা হয়। তাই জর্জ তাকে একটু বেশি আদর করে, তার একটু ভালোভাবে দেখাশোনা করে। একটি ভেড়ার বাচ্চা তার মাকে জিজ্ঞাসা করে জর্জ কেন ওই উইন্টার ল্যাম্পকে এত বেশি ভালোবাসে। তার মা বলে জর্জ আসলে কোনো ভেড়া না, তাই সে জানে না উইন্টার ল্যাম্পের মানে কি। জর্জের খামারটি ড্রেনব্রুক নামে এক ছোট্ট শহরের কাছেই। সেখানে থাকে আরেক মেষপালক যার নাম কেলেভ। শহরটিতে হেম নামে একজন কসাইও আছে। বেত নামে একজন সরাইখানার মালিক সেখানে থাকে। আর সেখানের গির্জায় থাকতেন রেভারেন্ড হিলকুট, যার সঙ্গে চর্চের সম্পর্কটা বেশ জটিল। একদিন জর্জ হঠাৎ করেই গির্জার ভিতর ঢুকে যায়, যেখানে বাকিরা বসে প্রে করছিল। তারপর সে সেখানে থাকা ধানের থালায় মোটা অঙ্কের একটা টাকার বান্ডিল রেখে দেয়। আমরা বুঝতে পারি তিনি কাউকে চিঠি লিখে পাঠাতেন, আর তার মূল উদ্দেশ্য ছিল সেই মানুষটা যাতে তার সঙ্গে এখানে এসে ভেড়ার পালের দেখাশোনা করুক। পরের দিন কেলভের ট্রাকটা চর্চের ফার্মে আসে। তার ট্রাক দেখা মাত্রই ভেড়াগুলো উত্তেজিত হয়ে উঠে। তারা কেলভকে বেশ পছন্দ করে। যমজ 2 ভেড়া তো তার চকচকে ট্রাকটায় গুতা মারার পরিকল্পনাও করে ফেলেছিল, কিন্তু লিলি তাদের থামিয়ে দেয়। সে বলে কোনো কারণ ছাড়া কারোর প্রপার্টি ভাঙচুর করা ঠিক না। কেলভকে জর্জের ক্যারাভেনে ঢুকতে দেখে তারা মনে করে আজ হয়তো বা 2 পাল একসঙ্গে মিলিয়ে দেওয়া হবে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হয়। জর্জ হঠাৎ করেই কেলভকে ক্যারাভেন থেকে প্রায় জোর করে বের করে দেয়। বুঝাই যাচ্ছিল ভিতরে অন্য কিছু ঘটেছে। এসব দেখে তারা বুঝতে পারে তারা যেভাবে আশা করেছে তেমন কিছুই হবে না। তাই তাদের খুব বেশি খারাপ লাগছিল। তাই তারা সিদ্ধান্ত নেয় এটা তারা ভুলে যাবে। এই পালের একটা অদ্ভুত ক্ষমতা ছিল, তারা চাইলে ইচ্ছামতো কোনো স্মৃতি ভুলে যেতে পারে। তবে একজন ছাড়া, তার নাম মেপল। সে কখনোই কোনো কিছু ভুলে যায় না। তাই অন্য ভেড়াগুলো তাকে বলে দেয় যে এই ঘটনার কথা যেন সে আর কাউকে মনে করিয়ে না দেয়। তারপর লিলির কথা মতো তারা 1 থেকে 3 পর্যন্ত গুনে, আর সবাই মিলে কেলভের আসার ঘটনাটি পুরোপুরি ভুলে যায়। তারপর আমরা দেখি শহরে একটা কালচারাল উৎসব ছিল, যার তথ্য নেওয়ার জন্য একজন সাংবাদিক সেখানে এসে পৌঁছায়। অন্যদিকে বেতের সরাইখানায় পোস্ট অফিসের একজন মহিলা ছিল, যে কিনা মজা করে এক পর্যায়ে চর্চের লেখা চিঠিটার কথা বলে। পোস্ট অফিসের ওই মহিলা বেতকে বলে যে
এই চিঠি থেকে গোলাপের সুগন্ধ আসছে, নিশ্চয়ই কোনো লাভ লেটার হবে। এইসব শুনে বেদ কিছুটা জেলাস ফিল করে, আর তার মধ্যে কিউরিওসিটিও জাগে। তাই সে চুপি চুপি সেই মহিলার ব্যাগ থেকে চিঠিটা বের করে নেয়। ঠিক সেই সময় আমরা দেখি সাংবাদিক বেতের কাছে এসে হাজির হয়। সে বেতের কাছে উৎসব সম্পর্কে জিজ্ঞাসা করে, তো বেত বলে সঠিক জায়গায় এসেছ। তারপর সে তাকে বাইরে নিয়ে যায়। সেখানে গিয়ে সে ছোট্ট 3টা টেবিল দেখে হতাশ হয়ে যায়, আর বিরক্ত হয়ে বলে, এটাকে কোনো উৎসব বলা যায় না। এই ছেলেটার নাম ছিল এলিয়ট ম্যাথিউ। সে দ্য গেজেট পত্রিকার একজন জুনিয়র সাংবাদিক। অনেকদিন ধরে সে বড় ধরনের একটা নিউজ খুঁজছে, যাতে করে সে নিজের প্রমোশন করতে পারে। কিন্তু এই শহরে এসে এসব কিছু দেখে সে বুঝতে পারে যে তার প্রমোশন এত সহজে হবে না। সেখানে একজন পুলিশ অফিসারও ছিলেন, যে কিনা তাকে সাহায্য করছিল। ম্যাথিউ খুব হতাশ হয়ে যায় আর চলে যেতে থাকে। ঠিক তখনই বেথ তার কাছে এন্ট্রি ফি দাবি করে। ব্যবসার ব্যাপারে সে ভীষণ সিরিয়াস, তার মাথায় অন্য কোনো চিন্তা নেই। ম্যাথিউ তো বিরক্ত হয়ে এন্ট্রি ফি একটু বেশি দেয় এবং সেখান থেকে চলে যায়। তারপর সেই রাতে শুরু হয় প্রবল বৃষ্টি আর বজ্রপাত। বজ্রের শব্দে ছোট ছোট মেষগুলো ভয় পাচ্ছিল। তখন সেখানে থাকা একটা ভেড়া, যার নাম রিচফিল্ড, তাদের সাহস দিয়ে একটি গল্প শোনায়। সে বলে আকাশের ওই মেঘগুলো একসময় ভেড়াই ছিল। এখন তারা মেঘ হয়ে উপরে আছে, আর যখন তারা দেখে মাটি শুকিয়ে যাচ্ছে, তখন তারা আকাশে নাচা শুরু করে, যাতে বৃষ্টি নেমে আসে, আবার ঘাস আর ক্লোবার গজিয়ে ওঠে। এই পালের সবাই বিশ্বাস করে ভেড়ারা কখনো সত্যিকারের মারা যায় না, তারা শুধু মেঘে পরিণত হয়। কিভাবে মেঘে পরিণত হয় সেই গল্পটা কেউ আর মনে করতে পারে না। একমাত্র মেপল সব জানে, তবু সে অন্যদের বিশ্বাস ভাঙতে চায় না, তাই সে সবার গল্পটাকে সমর্থন করে। অন্যদিকে রেভারেন্ড হিলকোট গির্জায় পাওয়া টাকার বান্ডিলটা একটি সিন্দুকে তালাবদ্ধ করে রাখে। এদিকে কসাই হ্যাম তার ধারালু জবাইয়ের ছুরিগুলো আরও বেশি ধারালু করতে থাকে, আর চর্চের লেখা চিঠি পরে বেদ ভীষণ রেগে যায়। ঠিক ঝড়ের সময় আমরা দেখি ম্যাথিউ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। তারপর সে হেল্পলাইনে সাহায্য চেয়ে তার গাড়িটা টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু সেখান থেকে চলে যাওয়ার সময় হঠাৎ দূরে একটি রহস্যময় আলোর ঝলক দেখতে পায়, যেটা কিনা সেই খামারের খুব কাছাকাছি ছিল। এর কিছুক্ষণ পর চর্চের দরজায় জুড়ে জুড়ে কড়া নাড়া হয়। পরদিন সকালে ভেড়াগুলো ঘুম থেকে উঠে বাইরে এসে দেখে চর্চ মাটিতে নিথর হয়ে পড়ে আছে। প্রথমে লিলির মনে হয় এটা বুঝি কোনো নতুন খেলা, কিন্তু মেল এগিয়ে গিয়ে জর্জের বুকের স্পন্দন পরীক্ষা করে বুঝতে পারে জর্জ মারা গেছে। লিলি কিছুতেই এটা বিশ্বাস করতে চায় না। সে বলে মৃত্যু বলে কিছুই নেই, ওসব শুধু গল্পের বইতে হয়। তারপর সে প্রশ্ন করে, তাহলে কি জর্জ এখন একটা মেঘ হয়ে যাবে? মেপল শান্ত গলায় উত্তর দেয়, না, শুধু ভেড়ারাই মেঘ হতে পারে। কথাটা শুনে লিলি নিঃশব্দে চর্চের হাতের উপর নিজের মাথা রেখে বসে থাকে। কিছুক্ষণের মধ্যে পুরো পাল খবরটা জেনে যায়। এখন তাদের সবার মনে একটাই প্রশ্ন, চর্চকে ছাড়া তারা কিভাবে বাঁচবে? লিলি তখন বলে, আমাদের চর্চকে ভুলে যেতে হবে, তাহলেই কষ্ট থাকবে না। মেপল অনেক বাধা দেওয়ার চেষ্টা করলেও কেউ তার কথা শুনে না। সবাই 3 পর্যন্ত গুনে চর্চকে নিজেদের স্মৃতি থেকে মুছে ফেলতে প্রস্তুত হয়। কিন্তু ঠিক তখনই সেখানে নিখোঁজ থাকা সেবাস্টিয়ান ফিরে আসে। সে ধীরকণ্ঠে বলে, আমি বেঁচে থাকতে তোমরা আমাদের মেষপালককে এত সহজে ভুলে যেতে পারবে না। সেবাস্টিয়ান সবাইকে থামিয়ে বলে, আমরা সবাই চর্চকে মনে রাখব, কারণ একজন সত্যিকারের বন্ধুকে কখনোই ভোলা যায় না। সে বলে যে চর্চ তাকে একদিন ন্যায় বিচারের অর্থ শিখিয়েছিল, আর এবার চর্চের জন্য সে ন্যায় বিচার নিশ্চিত করবে। এরপর সেবাস্টিয়ান সবাইকে আরেকটা সত্যি জানায়, চর্চ তাদের বড় করেছে শুধুমাত্র উল পাওয়ার জন্য, কিন্তু পালের বেশিরভাগ ভেড়াই জানে না উল ছাড়া অন্য কোনো কারণেও মানুষ ভেড়া পালন করতে পারে। ঠিক তখনই ছোট্ট একটা মেষ এসে প্রশ্ন করে যে, কিন্তু চর্চকে হত্যা করল কে? কারণ চর্চ তাদের যে গোয়েন্দার গল্পগুলো পড়ে শোনাতো, সেখানে মৃত মানুষ মানেই খুনের শিকার হতো। সেই প্রশ্নে লিলির মাথাতেও একটা সন্দেহের বীজ জন্মায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। জানা যায় কেলেভি সবার আগে চর্চের মৃতদেহ দেখতে পেয়েছিল।
এরপর কসাই হেমো সেখানে আসে এবং চর্চের ভেড়াগুলো গুনতে শুরু করে। এদিকে লিলির চোখে একটা বিষয় অস্বাভাবিক লাগে। সে ভাবতে থাকে, জর্জ কি কখনো টুপি আর রেইনকোট ছাড়া এত বৃষ্টির মধ্যে বাইরে বের হতেন? তারপর সে আরেক শিপের সাহায্য নিয়ে খোঁজাখুঁজি করা শুরু করে। এক পর্যায়ে সে ক্যারাবেনের ভিতরের দিকে তাকায় আর সেখানে 2টি পানীয় গ্লাস দেখতে পায়। অর্থাৎ মৃত্যুর আগে সেখানে চর্চের সঙ্গে আরেকজন মানুষও ছিল। এমন সময় সাংবাদিক ম্যাথিউ ঘটনাস্থলে এসে চর্চের মরদেহের ছবি তুলতে শুরু করে। পুলিশ অফিসার তাকে জানায়, এটা কোনো খুন না, চর্চের হার্ট অ্যাটাক হয়েছিল। তাই তুমি এই বিষয় নিয়ে কোনো বড় ধরনের নিউজ তৈরি করতে পারবে না। পুলিশ অফিসার একটু বোকা ছিল আর সে বলে, আমি ইতোমধ্যেই আশপাশ চেক করে ফেলেছি আর কোনো ধরনের ক্লু পাইনি। তাই তুমিও তোমার সিটিতে ফিরে যাও। কিন্তু তখন ম্যাথিউ বলে, ক্যারাভ্যানের ভিতরটা কি চেক করেছেন? তার এই কথা শুনে অফিসার ভিতরটা চেক করার সিদ্ধান্ত নেয়। পুলিশকে দেখে মনে হচ্ছিল তার কাছে এ ধরনের কেস প্রথম এসেছে। তার আগে এ ধরনের কেস সলভ করার কোনো অভিজ্ঞতা নেই। ভিতরে ঢুকে ম্যাথিউ সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে, হার্ট অ্যাটাক হলে জর্জ কেন নিজে থেকেই বৃষ্টির মধ্যে বাইরে বের হবেন? তারপর ক্যারাভ্যানের ভিতরে তারা 2টি ড্রিঙ্কসের গ্লাস লক্ষ্য করে। ম্যাথিউ বলে, মানে উনি একা ছিলেন না, ওনার সঙ্গে আরও কেউ ছিল। কিন্তু এত কিছুর পরও অফিসার টিম নিজের মতোই অটল থাকে। সে দৃঢ়ভাবে বলে, জর্জ হার্ডিকে কেউ খুন করেনি, এটা স্বাভাবিক হার্ট অ্যাটাক। কিন্তু লিলি একদম মানতে রাজি না। তার বিশ্বাস এটা নিশ্চিতভাবে একটা খুন। ভেড়া লিলির নিজের মতো করে এক্সপ্লেইন করে, জর্জের কাছে এমন একজন এসেছিল যাকে তিনি ভালো করেই চিনতেন, যার সঙ্গে বসে তিনি ড্রিঙ্কসও করেছেন। জর্জের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তাই সম্ভবত তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আর ঘাসের উপর ছড়িয়ে থাকা সবুজ দাগগুলো দেখে মনে হচ্ছে মৃত্যুর আগে কারো সঙ্গে তিনি সংঘর্ষে ছিলেন। লিলি দৃঢ় বিশ্বাস নিয়ে বলে, রাতের গল্পগুলোর মতো এখানকার পুলিশও একেবারে অযোগ্য। তাই চর্চের খুনের রহস্য আমাদেরই সমাধান করতে হবে। এই কথা শুনে সেবাস্টিয়ান হেসে উঠে। সে বলে, আমরা তো শুধু ভেড়া, এই রহস্য সমাধান করার মতো বুদ্ধি আমাদের নেই। সে লিলিকে বুঝিয়ে বলে, তুমি হয়তো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ভেড়া, কিন্তু বলো তো তুমি জীবনে কোথায় কোথায় গেছো? এই খামারের বাইরে তো তুমি কখনো পাই রাখোনি। তাই এই খুনের তদন্ত মানুষের উপর ছেড়ে দিলেই ভালো হবে। কিন্তু লিলি হার মেনে নেওয়ার মতো ভেড়া ছিল না। সে কারো কথা শুনে না। সে পুরো পালককে তদন্তে নামিয়ে দেয়। সবাইকে আলাদা আলাদা সূত্র খুঁজে বের করার দায়িত্ব দেয়। সে জিজ্ঞাসা করে, গতরাতে কেউ কি এখানে কাউকে দেখেছিল? তখন সেখানে উইন্টারলেম বলে, আমি চর্চের ভূতকে দেখেছিলাম। তারপর সে ব্যাখ্যা করে, অনেক অন্ধকার ছিল তাই ঠিকমতো দেখতে পারিনি, কিন্তু গন্ধটা ঠিক চর্চের মতোই ছিল। কিন্তু যেহেতু সে উইন্টারল্যাম্প ছিল তাই তাকে ইগনোর করা হয়। ঠিক তখনই গির্জার ঘণ্টা বেজে ওঠে। ঘণ্টা বাজানোর অর্থ পুরো শহরের মানুষকে জরুরি এক সভার জন্য ডাকা হচ্ছে। যেহেতু আলোচনার বিষয় চর্চ, তাই লিলি সিদ্ধান্ত নেয় তাদের কয়েকজন সেই সভায় থাকবে আর শুনবে কি আলোচনা হচ্ছে। কিন্তু সেবাস্টিয়ান তাদের থামিয়ে দিয়ে বলে, তোমরা কি কখনো এই মাঠের বাইরে গিয়েছো? আমাদের খুর কোনোদিন ঘাস ছাড়া অন্য কোথাও পড়েনি। আমরা কখনো এই খামারের বাইরে যাইনি। তার কথা সত্যি প্রমাণিত হয়। লিলি আর মেপল যখন রাস্তার সামনে এসে দাঁড়ায়, তখন তারা ভয়ে একেবারে জমে যায়। রাস্তার উপর পা রাখার সাহস তাদের হয় না। এমনকি লিলি ভয়ে রাস্তার ধারেই শুয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই সে দেখে একটা মুরগি কোনো ভয় ছাড়াই রাস্তা খুব রিল্যাক্সভাবে পার হয়ে গেল। এটা দেখে লিলির সাহস ফিরে আসে। সে আর মেপল একে অপরের সঙ্গে ঘা ঘেঁষে দাঁড়ায়। তারপর ধীরে ধীরে একসঙ্গে রাস্তা পার হয়ে যায়। লিলির বিশ্বাস ছিল তারা অবশ্যই চর্চের খুনের রহস্য উদ্ঘাটন করতে পারবে। তার মনে হচ্ছিল রাতে চর্চ যেসব গোয়েন্দা গল্প পড়ে শোনাতো, এই ঘটনাটাও ঠিক সেভাবেই ধাপে ধাপে এগোবে। আর চর্চের জন্য তো তারা এতটুকু করতেই পারে। অবশেষে লিলি আর তার সঙ্গীরা শহরে পৌঁছে যায়। সেখানে অফিসার টিম সাংবাদিকের উদ্দেশ্যে বলে, চর্চের মৃত্যু সম্পর্কে কোনো কিছু বলা যাচ্ছে না, আর বিষের ব্যাপারে আমি এখন কোনো মন্তব্য করতে পারবো না। বিষ শব্দ শোনা মাত্রই উপস্থিত সবাই বুঝে যায় যে চর্চের মৃত্যু স্বাভাবিক ছিল না, তাকে খুন করা হয়েছে। এখন তো আমাদের পুলিশ অফিসার আর যাবে কই? তাই সে ডিটেলস বলে। সে বলে,
তাকে ইউ গাছের বেরিতে থাকা টক্সিন নামে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। আর আশ্চর্যের বিষয়, সেই ইউ গাছটি ঘটনাস্থলের কাছেই রয়েছে। ঠিক তখনই একটি গাড়ি এসে সেখানে থামে। সেখান থেকে এক সুন্দরী তরুণী নেমে আসে। তাকে দেখে অফিসার টিম তো একেবারে মুগ্ধ হয়ে যায়। তার সঙ্গে চর্চের আইনজীবী লিডিয়াও সেখানে এসে পৌঁছায়। তারপর আমরা জানতে পারি সেই তরুণীর নাম রেবেকা হেমস্টেড, যে কিনা চর্চের মেয়ে। আমাদের ভেড়ার দলগুলো এসব দেখছিল আর শুনছিল। তারা বলে গল্পে নতুন চরিত্রের এন্ট্রি। তারপর আমরা দেখি লিডিয়া পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছিল। সে বলে আজ বিকালেই আমি চর্চের উইল পড়ে শোনাবো, মানে তার সম্পত্তির উইল। তবে তার আগে উইলে যাদের নাম রয়েছে তাদের উপস্থিত থাকতে হবে। সে নামগুলো পড়ে শোনায়: রেভারেন্ড হিলকোট, ক্যালেব, বেথ, হ্যাম, রেবেকা এবং অফিসার টিম। এরপর লিডিয়া অফিসারকে কিছু ক্লু দিয়ে সাহায্য করে। সে বলে রেবেকা তো আমেরিকায় থাকতো, অথচ আজ যেদিন তার বাবা মারা গেছেন ঠিক সেই দিনই সে ড্রেনবুকে উপস্থিত। তার মানে জর্জ খুন হওয়ার রাতে সে এই দেশেই ছিল। লিডিয়া বুঝতেই পারছিল এই অফিসার টিমের জীবনের প্রথম খুনের মামলা। তাই সে তাকে বলে সব দায়িত্ব তোমার হাতে, তাই সঠিক খুনিকে খুঁজে বের করিও। এরপর আমরা দেখি সম্পত্তির উইল পড়ার সময় চলে আসে। সবাই একটি জায়গায় একত্রিত হয়। সেই বাড়ির বাইরে আমাদের ভেড়ার দলগুলোও ছিল, যারা কিনা সবকিছু শুনছিল আর দেখছিল। ঘরের মধ্যে বসে টিম রেবেকাকে জিজ্ঞাসা করে, আপনি কি আজই দেশে এসেছেন নাকি গতরাতেই এখানে ছিলেন যখন চর্চের খুন হয়েছিল? রেবেকা উত্তর দেয়, আমি গতকাল সন্ধ্যা 7টায় দেশে পৌঁছেছি, কিন্তু আজকের আগে আমি কখনো ড্রেনবুকে আসিনি। লিলি এবং অন্য ভেড়াগুলো রেবেকার মুখের দিকে তাকিয়ে একটা অদ্ভুত বিষয় খেয়াল করে। তার ঠোঁটে হালকা হাসি থাকলেও চোখে গভীর স্পষ্ট ভয়ের ছাপ লুকিয়ে আছে। এরপর রেবেকা কান্নায় ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, আজই তো বাবার সঙ্গে আমার দেখা হওয়ার কথা ছিল। বাকিরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। লিলি আর সেবাস্টিয়ানের সঙ্গে সেখানে মেপলও এসেছিল, কিন্তু শুরুতে মেপলকে একটা জানালা খোঁজার জন্য তারা অন্যদিকে যেতে বলে। আমরা দেখি মেপল জানালা খুঁজতে না পারলেও একটা গাজর খুঁজে পায়। গাজরটা যখন সে খাওয়ার চেষ্টা করে তখন সে নিজের মুখটা সেই বেড়ার মধ্যে আটকে ফেলে। সিন চেঞ্জ হয়ে আবার রুমের মধ্যে যায়। তখন আমরা জানতে পারি যে রেবেকার আরেকটা যমজ ভাইও আছে, কিন্তু জীবনেও কখনো তার সঙ্গে দেখা হয়নি। সেই ভাই বর্তমানে দক্ষিণ আফ্রিকায় থাকে। ঠিক তখনই আইনজীবী লিডিয়া সেখানে আসে, আর সে সাংবাদিক ম্যাথিউকে ঘর থেকে বের করে দেয়, বলে এখানে তার থাকার কোনো দরকার নেই। এদিকে সেই গার্ডেন এরিয়াতে একটি শুকাতে দেওয়া বালিশের রহস্যজনক সবুজ রঙের একটা দাগ দেখা যায়, যা ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে। এরপর লিডিয়া জানায় তিনি চর্চের ছেলে পিটারকেও উইল পড়ার অনুষ্ঠানে ডেকেছেন। তিনি এক্সপ্লেইন করেন, 2 মাস আগে চর্চ আমাকে তার পুরনো উইলের একটা কপি পাঠিয়েছিল, কিন্তু আজ আমি যে উইলটি পড়ব সেটি নতুন। এটি চর্চের মৃত্যুর মাত্র 3 দিন আগের লেখা, আর অফিসার টিম সেটি চর্চের টেবিল থেকে উদ্ধার করেছেন। এরপর শুরু হয় নতুন সম্পত্তির উইল পড়া। চর্চের ছেলে পিটার অনলাইনে আমাদের সঙ্গে উপস্থিত ছিল। তারপর লিডিয়া পড়ে শোনায়, চর্চ সেখানে লিখেছে, তোমাদের প্রত্যেকের সঙ্গে আমার কিছু না কিছু অসমাপ্ত হিসাব রয়ে গেছে। এই রুমে উপস্থিত মানুষদের মধ্যে রয়েছে একজন বুকা, একজন অযোগ্য মেষপালক, একজন স্প্রিং ল্যাম্প, একজন উইন্টার ল্যাম্প, একজন শিকার এবং 2 জন খুনি। এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গেই পুরো ঘরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। সবাই একে অন্যকে সন্দেহ করতে শুরু করে, খুনিকে, পরের শিকারী বা কে হবে। এরপর লিডিয়া সম্পত্তি বন্টনের অংশ পড়তে শুরু করে। চর্চ তার ছেলে পিটারকে দিয়ে গেছেন 300 একর জমি, যেটি বর্তমানে ক্যালবের কাছে ভাড়া দেওয়া হয়েছে, আর তার মেয়ে রেবেকা পেয়েছে পাশের আরও 300 একর জমি, অর্থাৎ পুরো চর্চের খামার। এর সঙ্গে রেবেকার ভাগে এসেছে চর্চের ক্যারাবেন, গোয়ালঘর এবং তার প্রিয় ভেড়ার পুরো পাল। কিন্তু এখানেই শেষ না। পুরনো উইলে চর্চ তার বাকি সম্পত্তি একটি প্রাণী কল্যাণ সংস্থাকে চ্যারিটি হিসাবে দিয়েছিল, কিন্তু নতুন উইলে তিনি এই সিদ্ধান্ত চেঞ্জ করে দেন। তিনি তার সম্পূর্ণ অবশিষ্ট সম্পত্তি রেবেকার নামে লিখে দেন।
সেগুলোর মধ্যে রয়েছে 3 ব্যাগ সার এবং অবিশ্বাস্য $3 কোটি, $30 মিলিয়ন। এটা শুনে সবার চোখ যেন কপালে উঠে যায়, বিশেষ করে সেই কসাই আর কেলবের। লিডিয়া এই আয়ের উৎস উল্লেখ করে বলে 2 বছর আগে জর্জ ORF নামে ভেড়ার একটি রোগের ওষুধ আবিষ্কার করেছিলেন। পরে সেই ওষুধের ফর্মুলা এক বড় কৃষি কোম্পানির কাছে $30 মিলিয়ন বিক্রি করেন। বাকিরা তো শুনে অবাক হয়ে যায়। ঠিক তখনই বাইরে আটকে থাকা ম্যাপল কোনো মতে নিজেকে ছাড়িয়ে ফেলে, কিন্তু ছাড়ানোর সময় সে একগাদা জিনিসপত্র ফেলে বাইরে প্রচণ্ড শব্দ করে। শব্দ শুনে সবাই অফিসার টিমকে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করে। তিনি কোনোভাবে সাহস জোগাড় করে বাইরে বের হন। এদিকে ম্যাপেলের চোখ তখন একটি কাপড় দিয়ে ঢাকা ছিল। ম্যাপল কিছুই দেখতে না পেয়ে সে দৌড়ে এসে সোজা টিমকে ধাক্কা মারে। তারপর সে সরাসরি সরাইখানার ভিতরে ঢুকে পড়ে এবং সামনে যা পায় সবকিছু ভেঙে চুরে একেবারে তছনছ করে ফেলে। এই বিশৃঙ্খলার মাঝে অফিসার টিমের চোখ পড়ে বেতের হাতে থাকা চর্চের সেই রহস্যময় চিঠির উপর, মানে ওই চিঠিটা যেটা সে চুরি করেছিল। বুঝতে বাকি থাকে না, বেত চিঠিটা গোপনে নিজের কাছে রেখে দিয়েছিল। ম্যাপল দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত একটা জানালায় সোজা ধাক্কা মারে। অপর পাশে আমরা দেখি লিলি আর সেবাস্টিয়ান ছিল। সে তাদের বলে, লিলি, আমি উইন্ডো খুঁজে পেয়েছি। তারপর খাবারের লোভ দেখিয়ে ট্রিক করে ম্যাপলকে বাড়ির বাইরে বের করে আনা হয়। এদিকে কেলেব ভেড়াগুলোর দিকে তাকিয়ে বলে, এই ভেড়াগুলোর এখন একজন নতুন মেষপালকের দরকার, বিশেষ করে ওই বড় কালো বুনো ভেড়াটার। জর্জ একসময় কার্নিভাল থেকে একে নিয়ে এসেছিল। অন্যদিকে সাংবাদিক ম্যাথিউ আবার অফিসার টিমের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি কোনো অফিসিয়াল স্পিচ দিতে চান? কিন্তু টিম আগের মতোই চুপ থাকে। তখন ম্যাথিউ হেসে বলে, দেখুন, আমার একটা বড় নিউজের দরকার, আর আপনার দরকার একজন অপরাধীকে গ্রেফতার করা। তাই চাইলে একসঙ্গে কাজ করতে পারি। এরপর সে আগের রাতের একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে। সে বলে, গত রাতে যখন আমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, তখন প্রায় 9টার দিকে আমি চর্চের খামারের কাছে কারো হাতের একটি টর্চ লাইটের আলো দেখতে পেয়েছিলাম। এদিকে ময়নাতদন্ত থেকে জানা যায় যে চর্চের মৃত্যু রাত 8টা থেকে 11টার মধ্যেই হয়েছিল। এই তথ্য মিলে যাওয়ায় টিম আর ম্যাথিউ সিদ্ধান্ত নেয় তারা একসঙ্গে তদন্ত চালাবে। এদিকে ভেড়াগুলো আবার লিলির কাছে এসে অভিযোগ করে, তুমি এখনও রহস্যটা সমাধান করতে পারলে না কেন? রাতের গল্পে তো তুমি সবসময় খুব দ্রুত খুনিকে ধরে ফেলতে। লিলি শান্তভাবে উত্তর দেয়, বাস্তব পৃথিবী গল্পের বইয়ের মতো না, এখানে সবকিছু অনেক বেশি জটিল। ঠিক তখনই তাদের চোখ পড়ে রেবেকার উপর। সে হাতে একটি টর্চলাইট নিয়ে বাইরে কি যেন খুঁজে বেড়াচ্ছে। উইন্টার ল্যাম্প ধীরে ধীরে রেবেকার কাছে এগিয়ে যায়। দূর থেকে বাকি ভেড়াগুলো সেটা লক্ষ্য করতে থাকে। তারা বুঝতে পারে রেবেকার গায়ে চর্চের মতোই গন্ধ রয়েছে, কিন্তু দেখতে সে চর্চের মতো না। এরপর ভেড়ার দলগুলো নিজেদের মধ্যে একটা অদ্ভুত সিদ্ধান্তে পৌঁছায়। তাদের ধারণা, রেবেকাও নিশ্চিত শীতকালে জন্মেছিল, তাই হয়তো চর্চ তাকে নিজের কাছে রাখতে চাইতেন না। পালের কিছু বুকাশুকা ভেড়া তখন চিৎকার করে বলতে শুরু করে, রেবেকাই খুনি। কিন্তু লিলি জানে, শুধু সন্দেহ করলেই কাউকে খুনি বলা যায় না। চর্চ তাদের শেষ যে গোয়েন্দার বইটি পড়ে শুনিয়েছিল, সেখানে লেখা ছিল কিভাবে একে একে সন্দেহভাজনদের তালিকা ছোট করতে হয়। তাই লিলি একটি প্ল্যান করে। সে বলে, আমাদের মধ্যে কাউকে ক্যারাবেনে গিয়ে সেই বইটি নিয়ে আসতে হবে। তারপর বইটা অফিসার টিমের কাছে পৌঁছে দিতে হবে, যাতে তিনি নিয়ম মেনে আসল খুনিকে খুঁজে বের করতে পারেন। সেই গোয়েন্দা বইটি আনার দায়িত্ব পড়ে উইল আইজ নামে একটি ভেড়ার উপর। তার চোখ সবসময় ঘন উলের নিচে ঢাকা থাকে, তাই সে সবকিছু দেখতে পায় না, কিন্তু ঘ্রাণ শুনে বুঝতে পারে। ক্যারাবেনে ঢুকে সে একটার পর একটা জিনিসের সঙ্গে ধাক্কা খাওয়া শুরু করে। অনেক খুঁচট খাওয়ার পর অবশেষে সে গোয়েন্দা বইটি খুঁজে পায়। তারপর ভেড়াগুলো বইটি চুপচাপ পুলিশ স্টেশনের বাইরে রেখে আসে, যাতে অফিসার টিম সেটি পড়ে চর্চের খুনের রহস্য সমাধান করতে পারে। এরপর লিলি সেবাস্টিয়ানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কার্নিভাল আসলে কি? সেবাস্টিয়ান কিছুক্ষণ চুপ থেকে নিজের অতীতের গল্প বলতে শুরু করে। সে বলে, কার্নিভাল মানে গান, আনন্দ আর নানা ধরনের রাইড। ছোটবেলা প্রতিদিন অনেক শিশু আমার কাছে আসতো। তারা আমাকে আদর করত, খাবার দিত।
কিন্তু আমি যখন অনেক বড় হয়ে গেলাম তখন সবকিছু বদলে গেল। রাতে কার্নিভালের লোকেরা তাকে একটি গোলাকার ময়দানে নিয়ে যেত, যেখানে তাকে একটি কুকুরের সঙ্গে লড়াই করার জন্য বাধ্য করা হতো। রক্ত না ঝরা পর্যন্ত সেই লড়াই চলতো। এক রাতে জর্জ সেখানে এসে তাকে দেখতে পায়। জর্জ কার্নিভালের লোকেদের টাকা দিয়ে সেবাস্টিয়ানকে কিনে নেয় এবং তাকে সেই নরক থেকে উদ্ধার করে নিজের খামারে নিয়ে আসে। লিলি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি সেখানে গেলে কিভাবে? তুমি নিজের পালের সঙ্গে ছিলে না কেন? সে কিছুই বলে না। সে বলে, লিলি তুমি উত্তরটা জানো। তারপর লিলি বুঝতে পারে যে সে উইন্টারল্যাম ছিল, যার কারণে তার পাল তাকে সঙ্গে রাখতো না। আমাদের অফিসার টিম রাতেই সেই বইটা পড়ে কমপ্লিট করে ফেলেছিল। আমরা দেখি পরের দিন সকালে অফিসার টিম জানালার বাইরে তাকিয়ে দেখে ভেড়াগুলো আবার পুলিশ স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছে। সে স্মাইল করে বলে, এই মামলায় যখনই কোনো মজার ঘটনা ঘটে তখনই এদের দেখা মিলে। কিন্তু সাংবাদিক ম্যাথিউ মনে করে টিম হয়তো ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। এরপর টিম গর্ব করে তার তদন্তের অগ্রগতি জানায়। সে একটা বড় চার্ট বানিয়েছে, সেখানে 5 জন সন্দেহভাজনের নাম লিখে 3টি বিষয় যাচাই করেছে। উপায়, বিষ সংগ্রহ করার সুযোগ ছিল কিনা। উদ্দেশ্য, খুন করার কারণ ছিল কিনা। সুযোগ, খুন করার সময় সুযোগ পেয়েছিল কিনা। টিম ব্যাখ্যা করে, টক্সিন বিষ যে গাছ থেকে পাওয়া যায়, সেই গাছ গির্জার আশেপাশে প্রচুর রয়েছে, তাই বিষ সংগ্রহ করা কোনো কঠিন কাজ ছিল না। কিন্তু ক্লিয়ারলি আর্থিক সবচেয়ে বেশি লাভবান হবে রেবেকা, কারণ সে বিশাল সম্পত্তি আর $30 মিলিয়ন পাচ্ছে। এখন টিমের কাজ হলো এমন একজনকে খুঁজে বের করা যার সঙ্গে 3টাই মিলে যাচ্ছে। এরপর টিম একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে কসাই হ্যাম বলে, খুনি নিশ্চয়ই সেই ব্যক্তি যার নাম চার্চের উইলে আছে। তারপর আরেকটা অদ্ভুত কথা অ্যাড করে। সে বলে, চার্চ নিজেই একজন ভেজিটেরিয়ান। এরপর অফিসার টিম বেথকে চার্চের সেই চিঠির ব্যাপারে জিজ্ঞাসা করেন। বেথ দ্রুত উত্তর দেয়, ওটা আসলে পোস্ট অফিসের ভুল ছিল। ভুলবশত চিঠিটা আমার কাছে চলে এসেছিল। তারপর টিম ক্যালকে জিজ্ঞাসা করে, চার্চ মারা যাওয়ার সকালে আপনি তার খামারে কেন গিয়েছিলেন? ক্যাল ব্যাখ্যা করে, চার্চ আমার জমির লিজ বাতিল করে দিয়েছিল, তাই আমি তাকে সিদ্ধান্ত বদলানোর জন্য একটি নতুন প্রস্তাব দিতে গিয়েছিলাম। এরপর সে টিমকে উদ্দেশ্য করে বলে, আপনি তো উইল পড়েছেন, সেখানে যে খারাপ মেষপালকের কথা লেখা হয়েছে সেটা নিশ্চয়ই আমাকেই বোঝানো হয়েছে। এরপর টিম রেভারেন্ডকে চার্চের দেওয়া সেই অনুদানের ব্যাপারে প্রশ্ন করে। রেভারেন্ড দীর্ঘশ্বাস ফেলে বলেন, অনেক বছর আগে চার্চ আমার কাছে এসেছিল। সে জানতে এসেছিল গির্জার লোকেরা কোথায় তার সন্তানকে দত্তক দিয়েছিল। কারণ একসময় তার আর্থিক অবস্থা ভালো ছিল না, যার কারণে গির্জার মাধ্যমে তার সন্তানদের অ্যাডপশন দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সে তার সন্তানদের ঠিকানার জন্য বারবার এখানে আসছিল, কিন্তু গির্জার কঠোর নিয়মের কারণে আমরা তাকে ঠিকানা জানাতে পারিনি। তারপর রেভারেন্ড স্বীকার করেন, আমি চার্চের কাছে টাকা চেয়েছিলাম, কারণ গির্জার অবস্থা খারাপ আর মেরামতের প্রয়োজন ছিল, আর টাকার বিনিময়ে আমি তার সন্তানদের ইনফরমেশন দেওয়ার কথা বলেছিলাম। আর স্বীকার করে বলেন, আমি হয়তোবা সেই খারাপ মেষপালক। এরপর টিম রেবেকাকে জিজ্ঞাসা করে, খুনের রাতে রাত 8টা থেকে 11টার মধ্যে আপনি কোথায় ছিলেন? রেবেকা উত্তর দেয়, আমি বিমানবন্দরের কাছে একটা হোটেলে ছিলাম, টিভি দেখছিলাম। ঠিক তখনই টিম হঠাৎ অন্য নামে ডাকে। সে বলে, রেবেকা নয়, আপনার আসল নাম চেস্টিটি ক্র্যামস। টিম জানায় সে রেবেকার অতীত সম্পর্কে খোঁজখবর নিয়েছে। তদন্তে সে জানতে পেরেছে 3 বছর আগে রেবেকার পরিচয় ছিল এক কুখ্যাত অপরাধীর সঙ্গে। এমনকি তাদের দুজনের একটা যৌথ ব্যাংক অ্যাকাউন্টও ছিল। রেবেকা শান্তভাবে উত্তর দেয়, ওটা 3 বছর আগের ঘটনা, তখন আমি জানতামই না সে একজন অপরাধী। এরপর টিম আবার প্রশ্ন করে, আপনি কি কখনো গাছের কাছে গিয়েছিলেন? রেবেকা ক্লিয়ারলি বলে, না, কখনোই না। টিম আবার জিজ্ঞাসা করে, তাহলে চর্চের খামারে? রেবেকা আবার ধীরভাবে অস্বীকার করে। এদিকে লিলি চুপচাপ দাঁড়িয়ে সবকিছু নিয়ে গভীরভাবে ভাবছিল। অন্য ভেড়াগুলো তাকে বলে, এত বেশি ভেবো না, খুনটা রেবেকাই করেছে। ঠিক তখনই উইন্টার মেস এগিয়ে এসে বলে, না, রেবেকা ভালো মানুষ, তার গায়ে চর্চের মতোই গন্ধ। এই কথা শুনে লিলির মাথায় একটি নতুন সূত্র আসে। সে মনে করে
গতকাল ক্লাউড নামে আরেকটা ভেড়াও ঠিক একই কথা বলেছিল। সে বলেছিল অনেক দূরে মাঠে দাঁড়িয়েও সে রেবেকার গন্ধ পেয়েছিল। লিলি তখন ভাবতে শুরু করে, এত দূর থেকে ক্লাউড কিভাবে রেবেকার গন্ধ পেল? যদি রেবেকা সত্যি আজ পর্যন্ত কখনোই এখানে আসতো না, তাহলে তো এরকম সম্ভব না। তার মানে সে হয়তো আগে এই খামারে এসেছিল। লিলি বুঝতে পারে ক্লাউড এখনো পুরোপুরি সত্যি বলেনি। অবশেষে ক্লাউড লুকিয়ে রাখা একটি গুরুত্বপূর্ণ প্রমাণ বের করে আনে। সে দেখায় রেবেকার হাতের বালা। ক্লাউডের বালাটি খুবই পছন্দ হয়েছিল, যার কারণে সে নিজের কাছে রেখে দিয়েছে। সেই বালাটি প্রমাণ করে রেবেকা আগেও খামারে এসেছিল, কিন্তু সে ইচ্ছা করেই সে তথ্য গোপন করে যাচ্ছে। ক্লাউড অবশেষে সব খুলে বলে। সে জানায় খুনের রাতে রেবেকা খামারে এসেছিল। সে যখন ক্লাউডের উলে হাত বুলিয়ে দিচ্ছিল, তখন তার বালাটি খুলে পড়ে যায়। এই কথা শুনে লিলি নিশ্চিত হয়ে যায় রেবেকাই খুনি, কারণ রেবেকা পুলিশকে বলেছিল সে নাকি কখনোই এই খামারে আসেনি। অথচ প্রমাণ বলছে যে সে খুনের রাতেও খামারে ছিল। কিন্তু সেবাস্টিয়ান এতে একদমই রাজি না। সে রাগে বলে, আমরা সবাই শুরু থেকেই তাকে ঘৃণা করছি, শুধু সে শীতকালে জন্মেছিল বলে। কিন্তু আমি তার চোখে তাকিয়েছি, আমি নিশ্চিত সে এটা করতে পারে না। এই বলে সেবাস্টিয়ান রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে লিলি আর ভেড়ার টিমেরা অফিসার টিমের দৃষ্টি আকর্ষণ করতে চায়। ঠিক তখনই মেপল অফিসার টিমের ক্যাপটা মুখে নিয়ে দৌড় দেয়। অফিসার টিম তার পিছনে পিছনে দৌড়াতে থাকে। এক পর্যায়ে সেই খামারে পৌঁছে যায়। আমরা দেখি সেখানে একটি নির্দিষ্ট জায়গায় তার ক্যাপটা রাখা ছিল। ক্যাপটা তোলা মাত্রই সে রেবেকার বালাটি দেখতে পায়। টিম ভেড়াগুলোকে থ্যাংক ইউ জানায় এবং বালাটি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সে বালাটি তুলে ধরে রেবেকার সামনে আর বলে, এটা আপনার অন্য হাতের বালার সঙ্গে হুবহু মিলে যায়। আর আমি এটা চর্চের মাঠ থেকে পেয়েছি, যে জায়গায় আপনি কখনো যাননি বলে দাবি করেছিলেন। এরপর টিম রেবেকার রুম তাল্লাশির জন্য ওয়ারেন্ট দেখায়। রুম তাল্লাশি করতে গিয়ে সে তার জুতা একটা পায়। সেই জুতার নিচে ইউ গাছের বিষাক্ত বেরি লাগানো ছিল। এবার দেরি না করে টিম রেবেকাকে গ্রেফতার করে। পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। রেবেকা বলে, আমি সব সত্য বলবো। সে স্বীকার করে যে জর্জ মারা যাওয়ার দিন সে সত্যি খামারে গিয়েছিল। রেবেকা জানায় জর্জ তাকে একটি চিঠি লিখেছিল। সেখানে লেখা ছিল গত 20 বছর ধরে সে নিজের মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। জর্জ তাকে উইল একটার কপি পাঠিয়েছিল, তবে সেটি ছিল পুরনো উইলের। সেখানে $30 মিলিয়ন কথা ছিল না। জর্জ চেয়েছিল রেবেকার সঙ্গে দেখা করুক, তাই সে এসেছিল। রেবেকা বলে তারা অনেকক্ষণ ভেড়াগুলো নিয়ে কথা বলেছিল। জর্জ তাকে বলেছিল প্রতিটি ভেড়ার আলাদা আলাদা নাম আছে। সে চায় ভবিষ্যতে রেবেকাই তাদের দেখাশোনা করুক। কিন্তু এবার রেবেকা দাবি করে, আমি বাধ্য হয়ে মিথ্যা কথা বলেছি, কারণ যদি সত্যি বলতাম তাহলে আমি নিজেই ফাঁদে পা দিতাম। তবে অফিসার টিম তার একটা কথাও বিশ্বাস করে না। সিদ্ধান্ত হয় পরদিন সকালে রেবেকাকে কাউন্টি কোর্টে নেওয়া হবে আর অফিসিয়ালি তার বিরুদ্ধে খুনের অভিযোগ গঠন করা হবে। এরপর আমরা দেখি অফিসার টিমের সঙ্গে লিডিয়ার দেখা হয়। সে অদ্ভুত কথা বলে। মনে হচ্ছে জর্জ ভুল শেপার্ড বেছে নিয়েছিল, কারণ চর্চের ছেলে পিটার ইতিমধ্যেই ক্যালবের কাছে নিজের জমি এবং ভেড়াগুলো বিক্রি করতে রাজি হয়েছে। আর এই চুক্তি হলে লিলিদের পুরো পাল সেই ক্যালবের ঠিকানায় চলে যাবে। তাই পরদিনই সব কাগজপত্রের কাজ সম্পূর্ণ করার কথা ঠিক হয়। আমরা দেখি লিলি এসব কিছু শুনে ফেলছিল। সবকিছু শোনার পর সে চুপ হয়ে যায়। দূর থেকে রেবেকার দিকে তাকিয়ে থাকে। এবার তার মনে সামান্য সন্দেহ জন্মায়, রেবেকা কি সত্যি নির্দোষ? ঠিক তখনই মেপল বলে, ক্যালবের খামার তো তাদের খামারের অপাশেই, চলো আমাদের নতুন পালের সঙ্গে দেখা করে আসি। তারা বেড়া পেরিয়ে অপাশে যেতেই অদ্ভুত একদল ভেড়া দেখতে পায়। তাদের মুখ এতটাই কালো যে প্রায় দেখাই যায় না। ওরা ছিল ফরাসি ভেড়া। লিলি বলে, মনে হচ্ছে কেলবি এখন এদের মেষপালক। ঠিক তখনই সেই পালের একটা ভেড়া সামনে এসে শুধু একটা কথাই বলে, পালাও। কথাটা শেষ হতেই চারিদিকে কেলবের কুকুরগুলো প্রচণ্ড ঘেউ ঘেউ শব্দ শুরু করে। মুহূর্তের মধ্যেই ফরাসি ভেড়াগুলো অদৃশ্য হয়ে যায়। লিলি আর মেপল পালাতে গিয়ে ভুল করে আরও ভিতরে কেলবের গোয়ালঘরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকে তারা বড় বড় কার্ডবোর্ডের বাক্স দেখতে পায়। বাক্সগুলোর গায়ে লেখা ছিল ডেনব্রক মিটস। তারা বুঝতে পারে যে কেলব আর কসাই হ্যাম একসঙ্গে মাংসের ব্যবসা শুরু করেছে।
ঠিক সেই সময় ক্যালবের হিংস্র কুকুরগুলো তাদের খুঁজে পেয়ে যায়। লিলি আর মেপল প্রাণ বাঁচাতে দৌড় দেয়। কুকুরগুলো তাদের পিছনে ধাওয়া করে। ঠিক তখনই সেবাস্টিয়ান এসে হাজির হয়। সে একাই কুকুরগুলোর সঙ্গে লড়াই শুরু করে। যেহেতু তার আগের অভিজ্ঞতা ছিল, শেষ পর্যন্ত কুকুরগুলো ভয়ে পালিয়ে যায়। কিন্তু সেই লড়াইয়ে সেবাস্টিয়ান মারাত্মকভাবে আহত হয়। সে আর দাঁড়াতেই পারে না। লিলি হতভম্ব হয়ে যায়। মেপল ধীরে বলে সে মারা যাচ্ছে। এই দৃশ্য দেখে লিলির বিশ্বাস একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। সে বুঝতে পারে ভেড়ারা মেঘ হয়ে যায় না, তারাও মারা যায়। মৃত্যুর শেষ মুহূর্তে সেবাস্টিয়ানের চোখে যেন চর্চের মুখ ভেসে ওঠে। এমন সময় ক্যালকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে মেপল দ্রুত লিলিকে সেখান থেকে নিয়ে পালায়। তারপর তারা ছুটে গিয়ে বাকি ভেড়াগুলোকে ডেকে বলে, চলো এখনই আমাদের পালাতে হবে। কিন্তু রাস্তার সামনে পৌঁছাতেই অন্য ভেড়াগুলো আবার ভয়ে থেমে যায়। তখন লিলি কাঁদতে কাঁদতে বলে, সেবাস্টিয়ান মারা গেছে। আজ রাতেই যদি আমরা এখান থেকে না পালাই, তাহলে আমাদের সবারও একই পরিণতি হবে। ক্যালেব ভেড়াদের খাবারে পরিণত করে। কিন্তু অন্য ভেড়াগুলো এসব বিশ্বাস করতে চায় না। তারা বলে, এমন ভয়ঙ্কর কথা বলিও না। তারপর তারা সিদ্ধান্ত নেয় এই কথাগুলো ভুলে যাবে। লিলি যতই বাধা দেখ না কেন, তারা সবাই 3 পর্যন্ত গুনে সব ভুলে যায়। এরপর যেন কিছুই ঘটেনি। এমনভাবে তারা আবার নিজেদের জায়গায় ফিরে যায়। সবাই চলে যাওয়ার পর লিলি চুপচাপ মেপলকে জিজ্ঞাসা করে, আজ রাতের আগে আমি কি কখনো কোনো ভেড়াকে মরতে দেখেছিলাম? মেপল শান্ত গলায় উত্তর দেয়, হ্যাঁ, আমি সব কিছুই মনে রাখি। সব খারাপ স্মৃতিও, কিন্তু ভালো স্মৃতিগুলোও মনে রাখি। যেমন আমার মায়ের মুখ, আমার পুরনো বন্ধুদের কথা। তারপর সে লিলির দিকে তাকিয়ে বলে, তুমি সেবাস্টিয়ানকে মনে রাখবে। আমি জানি এটা খুবই কষ্টের, কিন্তু যদি তুমি সব ভুলে যাও, তাহলে আর কাউকে বাঁচাতে পারবে না। তারপর মেপল বলে, আমাদের স্মৃতি আমাদের প্রিয় মানুষদের বাঁচিয়ে রাখে। যতদিন আমরা তাদের মনে রাখি, ততদিন তারা আমাদের মধ্যেই জীবিত থাকে। কিন্তু লিলি কোনোভাবেই এই কষ্ট সহ্য করতে পারছিল না। সে সিদ্ধান্ত নেয় সে ক্যারাবেনে ফিরে গিয়ে সবার মতো সবকিছু ভুলে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে দেখে চর্চ যেন তার সামনেই বসে আছে। লিলি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি সত্যি এখানে আছো? চর্চ একটু স্মাইল করে আর বলে, হ্যাঁ আমি আছি, কারণ তুমি আমাকে ভুলে যাওনি। তারপর সে লিলিকে সাহস দিয়ে বলে, ক্যালেব আমার ভেড়াগুলোর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তুমি ওদের বাঁচাবে। যদি তুমি আসল খুনিকে খুঁজে বের করতে পারো, তাহলে রেবেকা নির্দোষ প্রমাণিত হবে। আর তখন পুরো পাল তার কাছেই থাকবে। তোমরা সবাই নিরাপদে থাকবে। কিন্তু লিলি অসহায় হয়ে বলে, কিন্তু আমি কিভাবে আসল খুনিকে খুঁজে বের করব? ঠিক তখনই তার মাথায় হঠাৎ একটি গুরুত্বপূর্ণ সূত্র ফিরে আসে। সে মনে করে চর্চের হাতে যে সবুজ দাগ দেখেছিল, ওটা ঘাসের দাগ ছিল না। ঠিক তখনই উইন্টার ল্যাম তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। মেপেলের সাহায্য নিয়ে তারা উইন্টার ল্যামের এক পা হলুদ রঙে আরেক পা নীল রঙে ডুবায়। তারপর সেই মেষটি দৌড়ে পুলিশ স্টেশনের সামনে চলে যায়। তারপর লিলি আর মেপেলের সাহায্য নিয়ে ছোট্ট ভেড়ার ছানাটি কোনোভাবে রেবেকার কক্ষে প্রবেশ করে। লিলির কমান্ড অনুযায়ী ছোট্ট ছানাটি মাটিতে কিছু একটা আঁকতে শুরু করে। পরের দিন সকালে অফিসার টিম এসে সেই অদ্ভুত আঁকাগুলো দেখতে পায়। রেবেকা তাকে বলে, কালকের ঘটনা এরকম হয়েছে, কিন্তু টিম কোনোই পাত্তা দেয় না। সে ভাবে ভেড়ার ছানা আবার কেমনে কি করবে। কিন্তু তারপর সে লক্ষ্য করে চর্চকে কেন্দ্র করে দুটি দাগ টানা হয়েছে। একদিকে রেবেকার দিক নির্দেশ করা হয়েছে, অন্যদিকে হলুদের মাঝখানে সবুজ রঙের একটা চিহ্ন রয়েছে। কিন্তু প্রথমে টিম কোনো অর্থ বুঝতে পারে না। সে বিরক্ত হয়ে দাগগুলো হাত দিয়ে মুছে ফেলতে যায়। আর তখনই আশ্চর্য ঘটনা ঘটে। হলুদ আর নীল রং একসঙ্গে মিশে তার নিজের হাত সবুজ হয়ে যায়। এরপর আরও কয়েকজন পুলিশ এসে রেবেকাকে কাউন্টি কোর্টে নিয়ে যাওয়ার জন্য হাজির হয়। টিম কাগজে সাইন করবে কি না দ্বিধাদ্বন্দ্বতে ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে সাইন করে দেয় এবং রেবেকাকে পুলিশদের হাতে তুলে দেয়। কিন্তু সাইন করার পর হঠাৎ উইন্টার ল্যামের দিকে তার চোখ পড়ে। সে দেখে বাচ্চা ছানাটির এখনো 2 পায়ে হলুদ আর নীল রং লেগে আছে। আর সেই দৃশ্য দেখেই টিম পুরোপুরি রহস্যটা সমাধান করে ফেলে। সে পুলিশকে থামিয়ে দেয়, তারপর বলে রেবেকা নির্দোষ, সে চর্চকে খুন করেনি। টিম বুঝতে পারে
তারা ভুল মানুষকে সন্দেহ করেছিল। আসলে ডেনব্রুকে রেবেকা আসার পর থেকেই সবাই তাকে সন্দেহ করছিল, কারণ সে চর্চের খামারের যাওয়ার বিষয়টা লুকিয়ে রেখেছিল, মানে সেখানে মিথ্যা বলেছিল। আর ঠিক এই সুযোগটাই আসল খুনি কাজে লাগাতে চেয়েছিল। সে এমনভাবে সব প্রমাণ সাজিয়েছিল যাতে সন্দেহের তীর সোজা রেবেকার দিকে যায়, আর সে নিজে সবার চোখের আড়ালে থেকে যায়। অবশেষে আসল খুনির পরিচয় পাওয়া যায়। চর্চকে হত্যা করেছিল পিটার। সে ব্যাখ্যা করে, চর্চ যেমন তার নতুন উইলের একটি কপি রেবেকার কাছে পাঠিয়েছিল, ঠিক তেমনি সম্ভবত তার যমজ ছেলে পিটারের কাছেও একটি কপি পাঠিয়েছিল। সেখান থেকে পিটার জানতে পারে চর্চের কাছে $30 মিলিয়ন সম্পদ আছে, আর সে সেগুলো পুরোই দখল করার প্ল্যান করে। কিন্তু পিটার জানতো, যদি কোনো খুন হওয়া ব্যক্তি তার উইলে সরাসরি তোমার নামে সম্পত্তি রেখে যায়, তাহলে প্রথম সন্দেহ তোমার উপরই পড়বে। তাই সে একটি প্ল্যান করে। সে বুঝেছিল, যদি সম্পত্তি রেবেকার নামে থাকে আর রেবেকাকে খুনের মামলায় ফাঁসানো যায়, তাহলে আইন অনুযায়ী সম্পত্তির পরবর্তী উত্তরাধিকারী হবে নিকটতম আত্মীয়, অর্থাৎ পিটার নিজেই। এরপর আরেকটা সত্য প্রকাশ পায়। পিটার নিজের নাম চেঞ্জ করে ফেলেছে। সে আর কেউ নয়, সাংবাদিক এলিয়ট ম্যাথিউস। সবাই বুঝতে পারে উইন্টার ল্যাম যাকে চর্চের ভূত ভেবেছিল, সে ছিল ম্যাথিউ, যার শরীরে চর্চের মতোই ঘ্রাণ ছিল। ম্যাথিউ অনেকদিন ধরেই এই দেশেই বসবাস করছিল। চর্চ তাকে জানিয়েছিল যে রেবেকা তার সঙ্গে দেখা করার জন্য আসবে, আর এই সুযোগটাই ম্যাথিউ কাজে লাগায়। সে ফেস্টিভ্যাল উৎসব সম্পর্কে নিউজ বানানোর অজুহাতে ড্রেনবুকে আসে। সবার সামনে এমন অভিনয় করে যেন সে শহর ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু কার অ্যাক্সিডেন্টের ঘটনাকে কাজে লাগিয়ে সে গোপনে আবার ফিরে আসে। সেই রাতে রেবেকা চর্চের সঙ্গে দেখা করে চলে যাওয়ার পর ম্যাথিউ আবার চর্চের কাছে যায়। সে চর্চের সঙ্গে ড্রিঙ্কস করে, আর উই গাছের বিষ তার ড্রিঙ্কসের মধ্যে মিশিয়ে দেয়। তারপর নতুন উইলটি এমনভাবে রাখে যেন সন্দেহের তীর রেবেকার দিকেই যায়। কিন্তু সবকিছু পরিকল্পনা মতো হয়নি। চর্চ শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিল। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। অবশেষে চর্চ মারা যায়। আর ওই দিন উইল পড়ার দিন ম্যাথিউ জানতো যে লিডিয়া তাকে রুম থেকে বের করে দেবে, আর সে সেই সুযোগটাকে কাজে লাগায় আর ফোন কলের মাধ্যমে পিটার সেজে মিটিংয়ে হাজির হয়। কিন্তু অপরাধী যত চালাক হোক না কেন, কোনো না কোনো প্রমাণ রেখে যায়, যেটি ছিল চর্চের হাতে লেগে থাকা রহস্যময় রঙের দাগ। চর্চের হাতে দুইটি রং ছিল, একটি নীল আর একটি সবুজ। নীল রংটি এসেছিল সেই ওষুধ থেকে যেগুলো সে তার ভেড়াদের খাওয়াতো, আর সবুজ রং তৈরি হয়েছিল নীল আর হলুদ রং মিশিয়ে। সে বলে চর্চের সঙ্গে ধস্তাধস্তি করার সময় ম্যাথিউর চুল শক্ত করে চর্চ ধরে ফেলেছিল। ম্যাথিউ নিজের পরিচয় গোপন করার জন্য তাড়াহুড়ো করে সস্তা হলুদ হেয়ার ডাই ব্যবহার করেছিল, যাতে তাকে দেখতে রেবেকা বা চর্চের পরিবারের কারো মতো না লাগে। আর সংঘর্ষের সময় সেই হলুদ রং চর্চের হাতে লেগে থাকা নীল ওষুধের সঙ্গে মিশে সবুজ দাগ তৈরি করেছিল। এটাই ছিল সেই রহস্যময় সবুজ দাগের ঘটনা, যেটি সবাই প্রথমে ঘাসের দাগ বলে ভুল করেছিল। এসব শোনার পরও ম্যাথিউ সব অভিযোগ অস্বীকার করে। টিম তখন ম্যাথিউর মাথা থেকে একটা চুল তুলে নেয়। ম্যাথিউ হেসে বলে, ঠিক আছে, আমি স্বীকার করেছি যে আমি স্বাভাবিকভাবে সোনালি চুলের নই, কিন্তু এতে তো কিছুই প্রমাণ হবে না। তখন টিম শান্তভাবে উত্তর দেয়, আমি তোমার চুলের রং পরীক্ষা করার জন্য এটা নেইনি। আমি এটা ডিএনএ পরীক্ষা করার জন্য নিয়েছি, প্রমাণ করার জন্য যে তুমি সত্যি জর্জ হার্ডির ছেলে। একবার সেই রিপোর্ট এলে সব সত্য সামনে চলে আসবে। এই কথা শুনে ম্যাথিউ বুঝে যায় এখন আর পালানো ছাড়া কোনো রাস্তা নেই। সে সঙ্গে সঙ্গে দৌড়ে গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই সেই দুষ্টু দুই ভেড়া, যারা সবসময় যে কোনো কিছুতে গিয়ে ধাক্কা দিতে ভালোবাসে, সেখানে এসে হাজির হয়। লিলি চিৎকার করে বলে, ওর গাড়িটায় গিয়ে ধাক্কা মারো। দুই ভেড়া এক মুহূর্ত দেরি না করে সোজা ম্যাথিউর গাড়িতে সজোরে ধাক্কা দেয়, মানে তার গাড়ির অবস্থা একেবারে খারাপ করে ফেলে। এবার আর পালাতে না পেরে ম্যাথিউকে গ্রেফতার করা হয়। সব সত্য জানার পর টিম রেবেকার কাছে ক্ষমা চায়। উইন্টার ল্যাম রেবেকার পাশে দাঁড়ায়। রেবেকা তাকে কুলে নিয়ে আদর করে। আমরা দেখি টিম লিলির দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়েছিল, কারণ সে বুঝেছিল যে এই মামলার আসল গোয়েন্দা ছিল লিলি। তারপর আমরা দেখি সবাই সেখান থেকে চলে যায়।
আর উইন্টার ল্যাম্প আগের মতো একা দাঁড়িয়ে থাকে। এরপর বেথ রেবেকার হাতে সেই চিঠিটা তুলে দেয় যেটা জর্জ তার জন্য লিখেছিল। বেথ স্বীকার করে সে ভেবেছিল এটা কোনো লাভ লেটার, তাই লুকিয়ে রেখেছিল। রেবেকা বলে, আপনি জর্জকে ভালোবাসতেন। কিন্তু বেথ উত্তরে বলে, হ্যাঁ, কিন্তু তোমার মায়ের মৃত্যুর পর জর্জ আর কখনো কাউকে ভালোবাসতে পারেনি। রেবেকা অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমার মায়ের নাম কি ছিল? বেথ স্মাইল করে উত্তর দেয়, তার নাম ছিল লিলি। তারপর আমরা দেখি ক্যালেব আর হ্যাম রেবেকার কাছে আসে। তারা চর্চের খামার আর ভেড়াগুলো কিনে নেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু রেবেকা সরাসরি না করে দেয়। সে বলে, তোমরা ভেড়াদের শুধু মাংস হিসাবে দেখো, তোমরা ওদের একজনেরও নামও জানো না, কিন্তু আমি চর্চের প্রতিটি ভেড়ার নাম জানি, তাই আমি কখনোই ওদের তোমাদের হাতে তুলে দেব না। তারপর রেবেকা বলে সে রেবেকা হ্যামস্টেন নাম ছেড়ে দিয়ে নিজের নতুন নাম রেবেকা হার্ডি রাখবে। তারপর সে ক্যালবের সব ভেড়াও কিনে নেয় এবং চর্চের খামারের দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। একদিন চর্চের মতোই সে সব ভেড়াকে একসঙ্গে বসায়, তারপর তাদের গল্প পড়ে শোনাতে শুরু করে, ঠিক যেমনটা একসময় চর্চ করতেন। গল্প শেষ হওয়ার পর লিলি ধীরে ধীরে উইন্টারলেমের কাছে যায়। প্রত্যেক ভেড়ার একটা নাম থাকা উচিত, আর তোমার নাম আজ থেকে চর্চ। তারপর লিলি ছোট্ট ভেড়াটিকে তাদের পালের মধ্যে যুক্ত করে। বাকি ভেড়াগুলো অনেক আনন্দের সঙ্গে তাকে ওয়েলকাম জানায়। আর এভাবেই এই সুন্দর মুভিটা এখানে শেষ হয়ে যায়।